গুরুত্বপূর্ণ দিকে নজর রাখতে হবে। তাহলে বারবার আমরাই দেখিয়েছি যে কিভাবে সরকারি জমি বেহাত হয়ে যাচ্ছে, বেআইনি ভাবে সরকারি জমি হরপ করে নেওয়া হচ্ছে। বিরোধীরাও এ নিয়ে সরব হয়েছেন। এবার রাজ্য কড়া পদক্ষেপ করবে। যদি সরকারি জমি কোনোভাবে কেউ দখল করেন তাহলে তার জন্য কঠোর শাস্তি হতে পারে। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, ঠিক কিভাবে এগোতে চাইছে রাজ্য সরকার? আজকে বিধানসভার প্রথমার্ধে প্রশ্নোত্তর পর্বেই সরকারি জমি দখল হয়ে যাওয়ার প্রসঙ্গের কথা প্রশ্ন তোলেন হচ্ছে শঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক, এবং সেই প্রশ্নের উত্তরেই রাজ্যের পুর নগরায়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন যে সরকারি জমি বেদখল করা, সরকারি জমি যদি কেউ জোর করে দখল করার চেষ্টা করেন, তিনি যেই হন না কেন, অর্থাৎ যে রাজনৈতিক দলেরই প্রতিনিধি হন না কেন, যে পদেই থাকুন না কেন, তিনি সমাজের যে ধরনেরই ব্যক্তি হন না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অতনু, তুমি একেবারে ঠিক বলছিলে যে আমরা দেখিয়েছি নিউ টাউনের, আমরা দেখিয়েছি জয়গাঁও ডেভেলপমেন্ট অথরিটি, আমরা দেখিয়েছি মাটিগাড়া নকশালবাড়িতে, এছাড়া রাজ্যের বিভিন্ন জায়গাতে এই ধরনের ঘটনার উদাহরণ আমরা দেখিয়েছি। এই যে অভিযোগগুলি আসছে, সেই অভিযোগগুলোর প্রেক্ষিতে সেখানকার পুলিশ প্রশাসনকে যেমন কঠোর হতে বলা হয়েছে, ঠিক তেমনিভাবে অভিযোগ সরাসরি পুর নগরায়ণ দপ্তরে বা রাজ্য সরকারের যে বিভিন্ন অভিযোগ জানানোর জায়গা রয়েছে সেখানেও জানানো যাবে। সেখান থেকে সরাসরি জেলা শাসক বা যে সংশ্লিষ্ট যে বিভাগ রয়েছে তাদের মাধ্যমে দ্রুত তদন্ত করানো হবে, এবং তারপরই যে বা যারা এই ধরনের অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে অভিযোগে তদন্ত প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যেই মাটিগাড়া নকশালবাড়িতে। ধন্যবাদ আবির। আর ইতিমধ্যে আসানসোলের ছবি যদি আমরা দেখি, সরকারি জমি, সেই জমি দখল করে বেআইনিভাবে দোকান নির্মাণ হচ্ছে, তা নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল গন্ডগোল। একেবারে ইট ছোড়াছুড়ি শুরু হয়ে গেল। ভাবুন একবার, বেশ কয়েকজন আহত হয়েছে। কুলটির শীতলপুরের ঘটনা। জমি দখল করে দোকান তৈরি, এবং সেই জমিও নাকি আবার সরকারি জমি। দীপক রয়েছে আমার সঙ্গে ফোনে, বলতে পারবেন দীপক, সরকারি জমি, সেই জমি দখল করে দোকান যখন হলো, কারা দোকান করলো, আর এখন গন্ডগোলই বা কি নিয়ে হচ্ছে? দেখো, এক পাড়ার বেশ কিছু বাসিন্দারা তারা এই সরকারি জমি দখল করে দোকান নির্মাণের কাজ শুরু করেছিল। ঠিক তখনই কিন্তু পাশের পাড়ার বাসিন্দারা এই সরকারি জমি দখল করে দোকান নির্মাণ করা হচ্ছে তার বিরোধিতা করে। তাতেই কিন্তু দুই পাড়ার মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। একেবারে আসানসোল পুরুলিয়ার রাস্তার উপরে এক পক্ষ আরেক পক্ষকে ইট ছুঁড়ে মারে, অন্যদিকে পাল্টা পক্ষ কিন্তু একেবারে ইট পাটকেল ছুটতে থাকে। পরে কিন্তু লাঠি নিয়ে পড়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছে। পরে ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যে সংঘর্ষের ঘটনা সরকারি জমি দখল এবং দখল করে পরে দোকান নির্মাণকে কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটে, যার মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছে উভয় পক্ষ। যদিও পুলিশ এখনো কাউকে এই ঘটনায় গ্রেপ্তার করেনি। পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। ধন্যবাদ। দোকানকে কেন্দ্র করে একটা দুই গ্রুপের মধ্যে একটা ঝামেলা হয়েছে। আমরা পুলিশ হস্তক্ষেপ করে ঝামেলাটা মিটিয়েছি। আপাতত কি হচ্ছে, ফর্মাল যদি কমপ্লেন হয় তাহলে আমরা কেস কাউন্টার কেস করবো, এইটুকু। সামান্য চলেছে, দেখতেই তো পাচ্ছেন। পুলিশে কি ইঞ্জুরি? না, পুলিশে কেউ কোনো ইঞ্জুরি নেই। চুঁচুড়ার ঝাঁপপুকুর সাহাগঞ্জ রাস্তা সবে তৈরি হয়েছে, মানে কাল তৈরি হয়েছে, পরশু তৈরি হয়েছে, এক মাস আগে তৈরি হয়েছে, এমন নয়, সবে তৈরি হয়েছে। তার কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে ফাটল। এলাকার মানুষ কি বলছেন শুনুন। আমাদের ঝাঁপপুকুরে উন্নয়ন সমিতি, আমাদের জনগণ অনেকদিন ধরে বিপ্লব করা হয়েছে, লড়াই করা হয়েছে এই রাস্তার জন্য। এইচডিও ম্যাডামের সঙ্গে আমরা মিটিং করেছিলাম, উনি বলেছিলেন এটা ভালোভাবে হবে। ভালো যে পরিণাম এই রাস্তাটা ফেটে যাবে সেটা আমরা আশা করিনি। আমাদের খুব আশা ছিল রাস্তাটা খুব ভালোভাবে হবে। কন্ট্রাক্টরকে বহুবার বলেছি, দাদা এইভাবে কাজ হচ্ছে, এইভাবে কাজ হচ্ছে, এরা আমাদের কোনো রেসপন্স করেনি। সোমনাথ রয়েছে সরাসরি আমার সঙ্গে। সোমনাথ, এত দ্রুত এইভাবে রাস্তা তৈরির সঙ্গে সঙ্গে ফাটল ধরলো কিভাবে? তাহলে ঠিকাদার কি এমন কোনো জিনিস দিয়ে রাস্তা বানিয়েছে যেটা একেবারে নিম্নমানের? হ্যাঁ দেখো অতনুত, একদম এলাকা বাসিন্দারা অভিযোগ করছে যে নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তা বানানো হয়েছে। সেই কারণেই যে 5 ঘন্টার মধ্যেই রাস্তায় দেখা গেল ফাটল। যে দীর্ঘ 8 বছর ধরে এই যে এলাকা বাসিন্দারা, সাহাগঞ্জ ঝাঁপপুকুর এলাকার বাসিন্দারা দীর্ঘ 8 বছর ধরে তারা লড়াই করে গেছে যে তাদের এই রাস্তার জন্য
কেননা দীর্ঘ সময় তাদের জিটি রোড থেকে কোনো টোটো অটো কেউ দীর্ঘদিন ধরে যেতে পারতো না, কেউ প্রসূতি মহিলা থাকলে কেউ যেতে পারতো না, কেন জিটি রোডে তাদের নামিয়ে দিতে হতো। তারা বিভিন্ন সময় ক্লাবগুলো এক হয়ে গিয়ে রাস্তা অবরোধ করেছে, বিভিন্ন সময় তারা রাস্তার দাবি করেছে, কিন্তু এই রাস্তা এতদিন দাবি করার পরও তারপরে তাদের যে রাস্তা তৈরি হলো, রাস্তা তৈরি হওয়ার 5 ঘন্টার মধ্যেই দেখা যাচ্ছে রাস্তায় ফাটল। তাতেই এলাকা বাসিন্দারা বলছে যে এই নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছে, সেই কারণে এই রাস্তা ফাটল ধরেছে। তারা আবার জানিয়েছে, পৌর প্রধানকে জানিয়েছে, বিধায়ককে জানিয়েছে যে এরকম, কিন্তু তাদের কন্ট্রাক্টর যে কন্ট্রাক্টর ঠিকাদার ছিল তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা সঙ্গে সঙ্গে যেই ফাটল যখনই দেখিয়েছে তাদেরকে ওই যে সব ফাটলগুলো রয়েছে সেসব কোনোরকম ভাবে তারা সিমেন্ট দিয়ে এবং খড় বিছিয়ে তারা বলেছে যে এটা করলেই আবার ঠিক হয়ে যাবে। কিন্তু এলাকার বাসিন্দারা বলছে যে এইভাবে কখনো ফাটল মেরামত করা যায় না, আবার কিছুদিন বাদে দেখা যাবে যে আবার নতুন করে ফাটল দেখা দেবে। অতনুদা, ধন্যবাদ। মানুষ চলাচলের জন্য তৈরি করা হতো, তাহলে পর্যাপ্ত মাল মেটেরিয়াল যেত। মাল মেটেরিয়ালসে যে টাকা লাগে সে টাকা ঢুকে গেছে তো স্থানীয় নেতা থেকে শুরু করে আমাদের বিধায়কের পকেটে। সুতরাং স্বাভাবিক, রাস্তা যেদিন তৈরি হবে তার পরের দিন ফাটল ধরবে। আর এখানকার শুধু রাস্তা নয়, সারা হুগলি জেলার একাধিক রাস্তাই এই ভগ্নদশা। যারা টেন্ডার পায় তারা এদের টাকা দিতে দিতেই নিজেদের পকেট খালি হয়ে যায়, তারা রাস্তা তৈরি করবে কি করে? এই টাকাটা এসডিও ম্যাডাম এবং আমি অনেক চেষ্টা করে আনা হয়েছে। খারাপ রাস্তা যদি হয় এটা দুঃখের। আমি পিডাব্লিউডি সিআইসি যিনি আসেন তাকে বলবো এর ইনকোয়ারি করতে, দরকার হলে এই যে কোয়ালিটি এইটা ভেঙে নিয়ে কোয়ালিটি কন্ট্রোল বোর্ডকে দেব। আমি আজকেই ব্যবস্থা নেব, আপনাদের কথা দিলাম। সরকারি টাকা নয়ছয় করার অধিকার কেউ কাউকে দেয়নি। যা শিডিউল ছিল সেই শিডিউল অনুযায়ী কাজ হয়েছে কিনা আমি দেখব। শিয়ালদা স্টেশন চত্বরের খবরে নজর রাখতে হবে। মালদার এক বাসিন্দার কাছ থেকে জামা কাপড়ের আড়ালে দেখা গেল তাকে তল্লাশি করে পাওয়া গেল অস্ত্র। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই অস্ত্র? কোথা থেকেই বা আনা হচ্ছিল? উদ্দেশ্য কী ছিল? এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর রয়েছে তাতে 8 রাউন্ড কার্তুজ পাওয়া গেছে, 6টি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে শেখ হাসানের ব্যাগ থেকে। বিহার থেকে আসছিল এই শেখ হাসান। আমার সঙ্গে সরাসরি রয়েছে সানিক, একবার কথা বলবো। সানিক, কিভাবে হদিশ পাওয়া গেল যে এতজনের মধ্যে থেকে এই শেখ হাসান তারই ব্যাগের মধ্যে, তারই জামা কাপড়ের মাঝখানে সেখানে অস্ত্র থাকবে? অর্থাৎ আগে থেকে পুলিশ জানতে পেরেছিল? কোথা থেকে কিভাবে জানা সম্ভব হলো বা কিভাবে ধরা সম্ভব হলো একে? অতনু, দেখো, এর মধ্যে সাম্প্রতিক অতীতে যদি আমরা দেখি, এসটিএফ এর বেশ কিছু অভিযানে অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে বারংবার উঠে এসেছে এই বিহার যোগের কথা। আর এই বিহার যোগের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যে অ্যারেস্ট হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন জায়গায় এই চক্রের ছড়িয়ে থাকা বিভিন্ন নাম সামনে এসেছে। তার থেকেই এসটিএফ এর কাছে খবর ছিল এই শেখ হাসান নামে একজন কেরিয়ার মারফত শহর কলকাতায় বেশ কিছু আগ্নেয়াস্ত্র আসতে চলেছে। সেই মতোই হাটেবাজার এক্সপ্রেস, শিয়ালদাগামী হাটেবাজার এক্সপ্রেস, যেটা গতকাল রওনা দিয়েছিল, সেই ট্রেনে কলকাতা পুলিশের এসটিএফ এর একটি টিম তারা গতকাল ছিলেন এবং পার্টিকুলারলি যে ইনফরমেশন তাদের কাছে ছিল সেই ইনফরমেশন অনুযায়ী তারা হাসান শেখ নামে এই ব্যক্তির তারা খোঁজ শুরু করেন এবং তাকে যখন তারা লোকেটও করতে পারেন তার গতিবিধি গোটা ট্রেন জার্নি জুড়ে তারা লোকেট করতে থাকেন। সেক্ষেত্রে তাদের কাছে বেশ কিছুটা তারা গোটা জার্নি জুড়ে তারা তার গতিবিধি লক্ষ্য করলেও সেইভাবে তারা সেখানে ইন্টারভেন করেননি। তবে শহর কলকাতায় আজকে সকাল 5:18 যখন হাটেবাজার এক্সপ্রেস শিয়ালদা স্টেশনে ঢোকে, তারপর শিয়ালদা স্টেশন থেকে বেরোনোর পরই পাকড়াও করা হয় এই হাসান শেখকে। তার সঙ্গে থাকা একটি পিঠ ব্যাগ, সেই ব্যাগটি তার কাছ থেকে নিয়ে যখন তারা সেটা খুলে দেখেন তার মধ্যে বেশ কিছু আগ্নেয়াস্ত্র তারা উদ্ধার করেন। কিভাবে ছিল? তার যে পরনের যে জামা কাপড় যেগুলো তার পরার জন্য সে ব্যাগের মধ্যে নিয়ে এসেছিল, সেই জামা কাপড়ের ভাঁজেই 6টি মোট আগ্নেয়াস্ত্র লুকোনো ছিল। 6টি আগ্নেয়াস্ত্রের মধ্যে 4টি সেমি অটোমেটিক 7mm পিস্তল এবং তাছাড়াও আরও 2টি ওয়ান শটার তার মধ্যে থেকে উদ্ধার হয়। তার সঙ্গে 8 রাউন্ড গুলি এবং অবশ্যই বেশ কিছু ম্যাগাজিন, এগুলো উদ্ধার হয়েছে তার কাছ থেকে। পুলিশ সূত্রে যেটা খবর, খাগারিয়া জেলায় এই আগ্নেয়াস্ত্রগুলি তৈরি হয়েছিল। সেখান থেকে সড়ক পথে মানসি জাংশন বিহারের স্টেশন, সেখান পর্যন্ত আসে এবং সেখান থেকে ট্রেন মারফত কলকাতায় আসছিল এই আগ্নেয়াস্ত্রগুলি। মালদার কালিয়াচকের বাসিন্দা হাসান শেখ, তার কাছে এই আগ্নেয়াস্ত্র কি করে এলো, সে মূলত এই গোটা চক্রের সঙ্গে ঠিক কিভাবে যুক্ত এবং এই অস্ত্র কলকাতায় পাঠানোর উদ্দেশ্য কি, সেই সমস্ত বিষয় জানার জন্য কলকাতা পুলিশের তরফে আজকে তখন যখন আদালতে পেশ করা হবে তাকে নিজেদের হেফাজতে চাইবেন তারা। অতনু।
ধন্যবাদ।